ভূতের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com। আমি 2024 সাল থেকে আপনার ভূত.com-এর সাথে যুক্ত আছি, যেইখানে মূলত পরিচয় করিয়ে দিয়েছিল আমারই এক বন্ধু। অনেকদিন ধরেই আমি মনে করি আপনাকে একটা ঘটনা লিখে পাঠাবো, কিন্তু তেমন কোনো ভালো ঘটনা আমি খুঁজেও পাইনি। অবশেষে এইবার শীতে বাড়িতে এসে আমার দাদি আর ফুপির মুখে একটা বাস্তব সত্য ঘটনা শুনি আর ঠিক করি এইবারে আপনার কাছে ঘটনা লিখে পাঠাবো। ঘটনা শুরু করার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিতে চাই। আমার নাম মোহাম্মদ সাদিদ সাদনান। আমি একজন 2025-26 সেশনের অ্যাডমিশন ক্যান্ডিডেট। কোচিং করছি রাজশাহীতে। আমার বাসা মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে। এইটা আমার পাঠানো প্রথম ঘটনা, তাই আশা করি অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরুতেই অনেক কথা বলে ফেললাম, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন ঘটনা শুরু করা যাক। ঘটনাটা মূলত জিনের উপস্থিতি টের পাবার ব্যাপারে। আমার আব্বুরা 3 ভাই বোন, যাদের মধ্যে আমার আব্বু বড় আর আমার 2 ফুপি আছেন। তাদের মধ্যে আমার ছোট ফুপি আমার মতো স্বাভাবিক হলেও আমার আরেক ফুপি ছোট থেকেই কথা বলতে পারত না। জন্মের পর যখন বেশ কিছু বছর কেটে যায় কিন্তু ফুপি কথা বলে না, তখন আমার দাদু দাদি ডাক্তার দেখানো শুরু করেন। এইখান থেকে ওইখানে, কখনো ঢাকা তো কখনো রাজশাহী, কখনো অন্য কোনো জেলায়। নামি দামি সব ডাক্তার দেখানোর পরেও আমার ফুপির কোনো ধরনের সমাধান হচ্ছিল না। তো এক পর্যায়ে আমার দাদিকে কেউ একজন কবিরাজ দেখানোর বুদ্ধি দেয়, যে হয়তো এটা জিনের আসর হতে পারে বলে মনে করেছিলেন। এরপর কবিরাজি চিকিৎসা করানো হয়, কিন্তু তবুও কোনো সমাধান হয় না। এমন অবস্থায় আমার দাদু এক লোকের খোঁজ পায়, যিনি জিনের সাথে কথা বলতে পারেন, এমনকি বেশ কিছু মানুষের চিকিৎসা করে সুস্থ করে তুলতেও সক্ষম হয়েছেন, যার মধ্যে একজনের চিকিৎসা আর উপকার আমার দাদু নিজের চোখে দেখেছেন তার ব্যবসার সময়। দুঃখিত, ঘটনা অনেক পুরনো হওয়ার কারণে লোকটির নাম কেউ মনে করতে পারছিল না, তাই ঘটনার সুবিধার্থে আমি তার নাম ধরে নিলাম সামাদ। আমার দাদু যেই গ্রামে ব্যবসা করতেন, সেই গ্রামে একজন লোককে যিনি প্রচণ্ডভাবে আসর করে, যার ফলে তাকে শিকলবন্দি করে রাখা হয়েছিল। তবে সামাদ সাহেব তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। এরপর অনেক দিন তার কোনো খোঁজ পাওয়া যায় না। পরবর্তীতে অনেক খোঁজ করে আমাদের গ্রামের এবং পাশের গ্রামের মানুষ মিলে তাকে গ্রামে নিয়ে আসে। এরপর তাকে আমার দাদুর এক বন্ধুর বাসায় রাখা হয়। এবার একটা দিন ঠিক করে গ্রামের অনেক মানুষ সহ আমার দাদি, 2 ফুপি আর এক চাচা সেই সামাদ সাহেবের কাছে যান। বাকি ঘটনা বোঝার সুবিধার্থে আমি ফুপির ভাষায় বর্ণনা করলাম। আমরা সবাই পৌঁছানোর পর আমাদের সবাইকে একটি রুমে নেওয়া হয় আর জানালা দরজা সব লাগিয়ে দিয়ে এটা নিশ্চিত করা হয় যেন ভেতরে কোনো প্রকার সূর্যের আলো না আসে। এবার সামাদ সাহেব বিছানার ওপর মশারি টাঙিয়ে বসে পড়েন। আমরা সবাই মেঝেতে নিজ নিজ টুল চেয়ার নিয়ে বসে যাই। বলে রাখা ভালো, আমার চাচার নাম বকুল, আর উনি বসেছিলেন সামাদ সাহেবের বিছানার একদম পাশেই। এইবার আসন শুরু হয়। সামাদ সাহেব কি যেন পড়তে থাকেন আর আমরা সবাই অনুভব করি জানালা দরজা সব নড়ছে। আমি ঠিক জানালার পাশেই ছিলাম, অনুভব করলাম কিছু একটা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করলো এবং শব্দ হলো ধাপ করে। চারিদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আমরা সবাই বিষয়টা অনুভব করতে পারছিলাম আর বুঝতে পারছিলাম, হ্যাঁ, জিন এসেছে। জিন ছিল 2 জন। তো তারা ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সমগ্র রুমে এক অসাধারণ সুন্দর আর মিষ্টি একটা গন্ধে ভরে গেল। কি যে সুন্দর সেই গন্ধ! এমন সুন্দর সুবাস আমি আমার জীবদ্দশায় দ্বিতীয়বার পাইনি। এইবার কথোপকথন শুরু হলো। কথা বলছিল সামাদ সাহেব আর বাকি 2 জিন। তারা মেয়ে জিন ছিল, আর কি যে মধুর কণ্ঠ ছিল তাদের! এমন কণ্ঠ আমি আগে কখনো শুনিনি। তারা খুব সুন্দর করে কথা বলছিল
হাসাহাসি করছিল, একদম স্বাভাবিক মানুষের মতো সবকিছু। এবার এক এক করে সবাই তাদের নিজ নিজ সমস্যার কথা বলতে শুরু করলো, আর তারা সবাইকে সমাধান দিতে লাগলো। কথা বলার এক পর্যায়ে বকুল ভাই সেই মশারির হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে যায় যে আসলেই কে কথা বলছে, কিন্তু তিনি কিছুই খুঁজে পান না। ওইদিকে কথা চলছিল। কিছু সময় খুঁজে কিছু না পেয়ে যখন তিনি বসে আছেন, ঠিক তখন অনুভব করেন কেউ তার কাঁধে হাত রেখেছে। ভাই পরে আমাদের বলেন সেই হাত ছিল শীতল আর ঠান্ডা এক হাত। কিন্তু সেখানে কাউকেই নিজের নাম বলছিল না। অনেকেই তার নাম জানলেও সামাদ সাহেব কিন্তু মোটেও জানত না। কিন্তু সেই জিন যে ভাইয়ের গায়ে হাত রেখেছিল সে ঠিকই ভাইয়ের নাম ধরে ডেকেছিল। আমার স্পষ্ট মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে জিনটি ভাইয়ের সাথেও কথা বলেছিল এবং ভাইও কথা বলেছিল তার সাথে। ভাইও তাদের সাথে তাল মিলিয়ে হাসি ঠাট্টা করেছিল। এরপর আমার বড় বোনের সমস্যার সময় আসলে সব কিছু তাদের খুলে বলা হয়, কিন্তু তারা বলেন এটা কোনো জিনের কারসাজি বা জিন ঘটিত ব্যাপার না। এবার তাদের চলে যাওয়ার সময় হলে তারা আমাদের থেকে বিদায় নেয় এবং আবারও দরজা জানালা সব কাঁপতে শুরু করে। এবারও আমরা সবাই বুঝতে পারি একটা কিছু বেরিয়ে গেল, আর সব থেকে অবাক করা বিষয় তারা চলে যাওয়ার সাথে সাথেই সেই সুন্দর মিষ্টি সুবাসটাও হারিয়ে যায়। পরবর্তীতে সামাদ সাহেবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হয়তো তিনি এরপর অন্য কোনো গ্রামে বা শহরে চলে গিয়েছিলেন, কেউ তার খোঁজ নিয়েছিল না। কতটা ভয়ের জানি না, কিন্তু যখন শুনেছিলাম তখন আমার মধ্যে এক তীব্র উত্তেজনা আর ভয় কাজ করেছিল। আফসোস একটাই, আমার ফুপির সমস্যার পরবর্তীতে কোনোভাবেই কোনো সমাধান করা যায় নাই। আমার ফুপি ওইভাবেই বড় হয়েছিলেন, কথা বলতে পারতেন না, আর তার মস্তিষ্ক ছিল একদম সদ্য জন্ম নেয়া শিশুর মতো, ভালো মন্দ কিছুই বুঝতেন না। আমার ফুপি 2018 সালে আল্লাহ তাআলার ডাকে চলে যান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি একটা ভালো জায়গায় চান্স পাই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।